এই ওরা বাইরের দিকে যাস না। অমুখে ঘটলো যাইতে দেখছি। এহে নাই আমাগো লগে লুকাইয়া থাক। আচমকাই কারো কণ্ঠস্বর শুনে মাঝপথে থামিয়ে দাঁড়ালো ওরা। চারপাশে সন্ধ্যা আঁধার নেমে এসেছে। মাগরিবের আজান শেষ হয়েছে। বৈশাখ মাস চলেছে। বোরো ধান কাটার মৌসুম। তাই বাতাসে কাঁচা ধানের গন্ধ। ঝোপে আড়ালে ঝিঝি পোকার ডাক ডেকে যাচ্ছে চারপাশে। গো- গোয়াল ঘর থেকে বাছুরের গলায় বাঁধা ঘণ্টার টুংটাং শব্দে ভেসে আসছে। চোখ এলে যাতে সহজেই বোঝা যায় না আরিস ভাই ছোট্ট দুটো ঘন্টা বেজে দিয়েছে। এই নিয়ে কতবার হাসাহাসি করেছে ওরা। আকাশে ধূসর মেঘের ঘন ঘন, না জানি কখন ঝড় ঝরবে। মাগরিবের নামাজটা পড়ে উঠতেই মনে হলো গো গোয়ালে ধূপ দেওয়া হয়নি। এদিকে জঙ্গল বিধায় মশার উপক্রম বেশ। মশার কামড়ে আবার বাছুর দুটো ছটফট। কিন্তু এর ভয় সন্ধ্যার দিকে কে আসে? চোর টোর নয়তো। সে ভীতু নজরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ নেই, কাউকে দেখতে পেল না। ডান বাম সামনে পেছনে মানুষের চিহ্ন নেই। তাহলে কি মনের ভুল হবে হয়তো? সে যাওয়ার জন্য পা বাড়াতেই পাশের জঙ্গলে কেমন নড়াচড়ে উঠল। পাতার ফাঁক দিয়ে দিয়ার আধার মুখ দেওয়া গেল। সে হাত নড়ে ফিস ফিস করে তাকাতে ডাকছে, কানা সেমরি এদিকে তাকা। কানেও শোনে না। বেড়া আমি বালটা আমি। দিয়া দাঁত পিষে বলা কথাগুলো শুনে ভালো করে তাকিয়ে দেখলো দিয়া নয়, এখানে ধারা। সারা হিয়াও রয়েছে। বড় কচু পাতার আড়ালে লুকিয়ে আছে। কিন্তু লুকাচ্ছে কেন? সে অবাক হয়ে এগোতেই তখন বাড়ি থেকে তার মায়ের গলা ভেসে এলো, আয়রা। আরা, এই আরা, কই গেলি? বাইরে আয় তো মা। তখন ধারা বলে উঠলো, বিয়া বইতে না চাইলে জলদি এহে নাই সেমরি, নয়তো সং সাজাইয়া ঘরের সামনে বইয়া রাখবো। মায়ের ডাক আর ধারার কথা শুনে বুঝতে বাকি রইল না তার। নিশ্চয় ঘটক তাদের বাড়িতে ঢুকেছে, নয়তো মায়ের সামনে দিয়েই তো এলো। তার তাহলে আবার ডাকছে কেন? তাছাড়া ওই ঘটকে দেখলে গ্রামের প্রায় কুমারী মেয়েরা লুকিয়ে পড়ে, পালাতে চায়। কারণ কোনো মেয়ের জঙ্গল হইলে তার পেছনে লেগে থাকে এই লোক, যাতে নজরে পড়ে তাকে বিয়ার পিড়িতে বৈশা ছাড়ে। যতই মেয়ের বয়স কম হোক বা পড়া দেহা দেখ, কাজ হয় না। যেন একটা মেয়ের জীবনে বিয়েটাই সব কিছু। বিয়ে ছাড়া কোনো গতি নেই। বিয়ে ছাড়া বাঁচা যায় না। সংসারে ঘানি টানার মেয়েদের জীবনে একমাত্র লক্ষণ বলা বাহুল্য। যেসব বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে সেসব বাড়িতে ঢোল মারতে থাকে, যেন ওগুলো ওনার মামার বাড়ি। না ডাকলেও আসা যায়। আর এসেও যে কাজটা করেন মুখ প্রাণ গুজে, গরুর মতো জবাব কাটতে কাটতে পাত্রের নামে গুণ কীর্তি শুরু করে। তন্দ্রের প্রথম চারটি গুণ। এমন ছেলে দুনিয়াও দুটা নাই। মেঘা জমিদার, বড় ব্যবসা ছেলে, ভদ্র পুরনো সেই কুৎসিত ঘটাতে থাকে, যা এক শুরু করলেও তার থামার নয়। যেন মিথ্যে কথা জলজলাতো মিশিং একটা। মাঝে মাঝে সে ভেবে পায় না তার বউ তাকে সহ্য করে কিভাবে। লোকটা যে এত মিথ্যে বলে, বউ একে মানে না। কিভাবে মারে? একটার পর ন্যাংটাও তো হয় না। হলেও অন্তত তার কিছুদিন শান্তিতে থাকতো। শুধু এই লোকের অত্যাচারে বাড়িতে শান্তিতে থাকা যায় না। কখন হঠাৎ পাত্র নিয়ে হাজির হয়, এরপরে ধরে ফেরে বিয়ে। এভাবে তো সুমাইয়া আর হুমায়রা আপনাদের বিয়ে হয়েছিল। বড় বোনদের বিদায় করিয়ে তাদের পেছনে লেগেছে। বিগত কয়েক মাস ধরে ঘন ঘন আসছে উনি। যদিও এর একটি কারণ রয়েছে। কারণ হলো ধারা সারা দিয়া হিয়া। আর সে অদ্ভুত এক কাণ্ডও ঘটিয়েছে। সুযোগ বুঝে ঘটকের সাইকেল গোবরের মধ্যে ফেলেছিল। লোকটা সাইকেলের অবস্থা দেখে এমনভাবে তাকিয়েছিল যে পৃথিবীর সবকিছু দুঃখ ওনার ভাগ্যে নেমে এসেছে। ওদের মুখে দেখে বুঝেছিল এ কাজের তারাই সিল করেছে। তারা উনিও তাদের পেছনে লেগে আছে। যেন দুই দলের অদৃশ্য খেলা চলেছে যে তারা তার সাইকেল ও গোবর ঢুকিয়েছিল, এবার তাদেরকেও বিয়ে দিয়ে গ্রাম ছাড়া করবে। আর তাদের কথায়, বুইড়া তুই যতই পাত্র নিয়ে আসিস আমার কিছুতেই ধারা দেব না। বিয়ে আমরা করব না। পায়ের কাছে ঢিল পড়তে তার ধ্যান ভাঙলো। পুরো কথা ভাব সামলা নেয়। আগে নিয়ে বিয়ে বাঁচানো দরকার। তাই দৌড়ে গিয়ে বাকিদের পাশে এসে বসে পড়লো। সবাই বড় বড় ঢাল ঢাল কচুপানা দিয়ে ওপর টেনে নিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হয় 5টা লক্সে কচুপানায় এমন পাশ দাঁড়িয়ে আছে। সেই সঙ্গে চুলকানি তো আছেই।
কিন্তু ৫ জনের কারো জোরে জোরে চুলকানোর সাহস হচ্ছে না। যদি কচু পাতা নড়ে ধরা খেয়ে যায়, যদি কেউ দেখে ফেলে, তাই মুখখানা বিবৃত করে অনবরত মশার কামড় সহ্য করছে। বেশ কিছুক্ষণ এভাবে অনড় হয়ে চুপচাপ বসেই রইল। ঘটকের সাইকেল এখনো ভুয়া বাড়ির আঙিনায় দেখা যাচ্ছে। আপাতত এখনো বিদায় হয়নি, কিন্তু যেখানে ৫টার সময়ই যুবতীর সঙ্গে থাকে, সেখানে কি নীরবতা বেশিক্ষণ টেকে না। টেকানোর চেষ্টাও অসম্ভব। এজন্য বোধহয় সবার প্রথম ধৈর্য হারালো ধারা। হাতে বসা মশাটা পিষে মেরে ফিসফিস করে বলল, এই মশা দেখি মৌমাছি গোর বাপ। মরে আয় মৌমাছি ঢিলে মারছি। এহেন আইরা সবজি মিলাইয়া কামড়াইতাছে। বাবাগো কি জ্বলতেছে। সে হাত পা চুলকাতে চুলকাতে দাঁতে দাঁত চেপে একটা গালিও দিল। তারপর বিরক্ত হয়ে বলল, গুলির ডা আনলেই ভালো হইতো রে। সারা চোখ গোল গোল করে তাকালো। তারপর বিস্ময় ভরা কণ্ঠে শুধালো, এই ভর সন্ধ্যায় গুড্ডি দিয়া কি করবি? মশা মারবি? আয় না নিমু। আরে না রে বাল, ওই ঘটকের চোখ বরাবর মারতাপ একে কয়রা দিলাম। কারা হইলে কারো বিয়া ঠিক করতে পারতো না। সারাদিন নিজের বউয়ের আঁচল ধইরা ঘুরতো। আমরাও শান্তি পাইতাম, হেই বউ খুশি হইতো। কথাটা শেষ হতেই হিয়ার মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলো, কিন্তু চাপা হাসি শব্দ বেরিয়ে গেল। আরো ঠোঁটে কামড়ে হাসি সামলাতে লাগলো। দিয়া অবশ্য হাসলো না। সে অস্থির হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, তোরা গুলিস চিন্তা করে আসিস। আমি তো বদনি ভাইয়ারও যাইতে পারি না। প্যারিস ভিত্তির গুমোট্টো কাতরাচ্ছে। ওনারাও বাথরুমের দরজা বুঝাইয়া আইছে। এখন কোনে পালাইয়া আইলা লজ্জা মইরা যামু। দিয়ার কথা শুনে বাকিরা হেসে গড়াগড়ি খেতে চাইলেও ধারা খাওয়ার ভয়ে মুখ চেপে ধরল। চারজনের কাঁধ কাঁপছে, হাসি চেপে চোখে পানি চলে এসেছে, অথচ হাসার উপায় নেই। ঠিক তখনই দূর থেকে ঘটকের গলা ভেসে এলো। ৫ জোড়া চোখ একসাথে বড় হয়ে গেল। কেউ নড়াচড়ে না, শব্দ করলো না, শুধু বুকের ভেতর ঠুকপুক করতে কাঁপতে লাগলো। ঠিক তখনই পরিচিত কণ্ঠস্বর শুনে তাদের ঠোঁটে হাসি ফুটলো, স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, নড়াচড়ে বসলো। তারপর কানে খাড়া করে শুনলো আজিরের বলা কথাগুলো। বড় বাড়ির মাইয়া গো, বিয়ার প্রস্তাব আনবেন, খুব ভালো কথা। ওগোর মাইয়া বিয়া দেব নাকি সাজাইয়া রাখবো ওগোর ব্যাপার। তাই আমার ভাইয়ের ভুলে পা বাড়ালে পা ভাঙচুর কইয়া দিমু। আমি আমার বোনের এখন বিয়া দিমু না। কারে ঢুকেছে নি আমার কথা, নাকি কাজের কইলা দিমু? আরিজের মুখোমুখি পড়ে ঘটক থমথম খেয়ে গেল। আর সে সময় তো তখন আসে। বাড়ির মহিলাদের ব্রণ অসম চেষ্টা করে আরিজের মাকেও যথেষ্ট বুঝিয়ে, কিন্তু ছেলেকে বোঝানো যায় না। ছেলেটা কেমন মরমুখে স্বভাবের, তাই উনি জোরপূর্ণ হেসে বললেন, বিহাযোগ্য মাইয়ারা আগুনের লোহা। ওগো বেশি দিন ঘরে রাখতে নাই, বদনাম হয়। যুগ জামানাও ভালো না। এখনকার মাইয়ারা পেট থিকা পইড়াই পিড়িতে রীতিমতো বুঝলাইয়া যায়। চিপায় চাপায় ঢলাঢলি করে। হ্যাপার বাপ মায়ের শরম খাইয়া দুজনের লেহেঙ্গার সঙ্গে পাইয়া যায়। এর থেইকা দেওয়া ভালো। আমি ভালোর জন্যই আহি আজি। রাগ কইরো না বাপ, আমার ভালো আমি বুঝি। আপনার কষ্টও করতে লাগবে না। এবার রাস্তায় মাপে দেহি। একথা শুনে ঘটক বেজায় মুখে চলে গেল। ছেলেটা বড্ড গোয়ার, খুব কড়া কথা বলে। উনি যেতে আরিস গোয়ালে ঢুকে গরুকে খড় ভুসি দিল, পানি খাওয়ালো। তারপর শুনিয়ে শুনে বললে, ১ মিনিটের মধ্যে সবডি বাইরে হবি, নইলে কাঁচা কঞ্চি দিয়া বাড়াইয়া ভূত বানাইয়া দিমু। বইরা বইরা সবডি গোবরের গন্ধ গিলতাছে, গিরিদের ঝরা কোথাকার। একথা শুনে ৫ জন মিটিমিটি হাসতে হাসতে একে একে বাড়ির দিকে হাঁটা ধরল। ধারা সারা হিয়া দিয়া ভূয়া বাড়ির মেয়ে। আর এই গ্রামে ভূয়া সবচেয়ে সম্পদশালী মানুষ। যাদের সম্পদ বেশি তাদের ক্ষমতা বেশি, আর যাদের ক্ষমতা বেশি তাদের দাপটও বেশি। আর এ কথা যে কতটুকু সহ্য, তা উনাদের দেখলেই বোঝা যায়। ধারারা বাড়িতে ঢুকলেও আরো ঢুকলো আরো তার বাড়িতে। তাদের বাড়িরা ভূয়াদের মতো এত বড় না। টিনের চালার তৈরি ছোট একটি বাড়ি, যেখানে বড় ভাই আরিস, বিধবা মা আর সে থাকে। মাত্র ৩ সদস্য ছোট একটি সংসার। তাদের গুয়ো মারা যাবে মামা।
কথাখানা পূর্ণপ্রহরে পৌঁছাতে মাত্রই ভ্যানওয়ালা কষে ব্রেক চাপলো। আকস্মিক ওই কাণ্ডে পুরো ভ্যান রাস্তা থেকে ছিটকে একপাশে হেলে গেল। আচমকা এমন ধাক্কায় মুনতাসির তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু তরিন লোহার হাতটা ধরে কোনো মতো নিজেকে সামলে নিল। ভ্যানওয়ালা অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে, যেন এলিয়েন সে। উনাকে এভাবে তাকাতে দেখে সে নিজেও নিজেকে দিকে তাকালো। তার পরনে হাতা ফ্লোন্ট করা শার্ট, সাদা শার্ট আর নেভি ব্লু কালারের ট্রাক, ডান হাতে কবজিতে লেদার রিক্সের আর বাম হাতে স্মার্ট ওয়াচ, গলা ঝুলেছে প্রিমিয়ার কোয়ালিটির নেক্সট ব্যান্ডের ইয়ারফোন। এই তো নিজেকে দেখে ভ্যানওয়ালার দিকে তাকালো। ভ্যানওয়ালা গলায় ঝুলানো গামছাটা কোমরে বাঁধলো। তারপর রেগে খেকিয়ে বলে উঠল, ছি আপনাকে কি কইলে এডি, আমি কেন গুয়ে মারা যাইব? আমি ভালা মানুষ, প্রতি শুক্রবারে জোহরের জুমার নামাজ পড়ি। কথা শুনে মুত্তাসির থমথম খেয়ে গেল। উনার রাগের কারণ বোধগম্য হলো না তার, তাই নিজের সামনে জোরপূর্বক হেসে বলল, আপনি ভুল বুঝেছেন। আমি আপনার মারা যেতে বলি নাই। আমি বলেছি গুয়ো মারা যাবে কি না। আবারও কেন? গুয়ো মারা যাব নাকি? মারা সাপ করে মিয়া। শহরে মানুষ বইলে আমাগো গোবরে ওসব হাগা বাগা না দিয়া রাখবা। ভদ্র মনে কইরা আমার তুলেছিলাম। এখন দেখি আপনার একটা খাচ্চর। অকারণে গোয়াল মন্দ করে শুনে ভোলো মুখে তাকিয়ে রইল। এই লোকের বলছে কি আর উনি বলছে কি? মুখভর্তি দেখে মনে হচ্ছে ছিট খোলা রড দিয়ে তার মাথায় ফাটিয়ে দেব। উনার এমন রুদ্রমূর্তি কি বলবে ভেবে পেল না সে। তার শেষ প্রচেষ্টা চালাতে পকেট থেকে কুঁচকে যাওয়া কাগজখানা বের করলো। তারপর উনার সামনে ধরলো। ফোনের ফ্ল্যাশে জ্বলে দেখার তার উপায় নেই। বিকেল থেকে মোবাইলটা মৃত লাশের মতো পকেটে পড়ে আছে। পাওয়ার ব্যাগটা কাছে থাকলেও হতো। বাস থেকে নেমে হাত মুখ ধুতে গিয়েছিল, এসে দেখে তার টয়লেট হওয়া। টয়লেট খুঁজতে খুঁজতে সন্ধ্যাটুকু কেটে কিন্তু পেল, তাও হাতে কিন্তু পায়নি। টয়লেটের জামা কাপড়, জরুরি কাগজপত্র সহ কত কিছুই যে ছিল, সব গোল গালমন্দ হয়ে ভাগ্য হয় না। কিন্তু এখন সেসব নিয়ে ভাবার সময় নেই, আগে ভুল বোঝাবুঝি থেকে বাঁচা দরকার। তাই সে মিনমিন করে বলল, মামা দয়া করে লোকটা একটু দেখেন। এই গ্রামের নাম এটাই লেখা আছে। কি জ্বালা বলুন দেখি। এই গ্রামে এসেছি, গ্রামের মানুষই নিজের গ্রাম চেনে না। কি আমি আমার গোরাম চিনি না? এই গোরামের 14 গোষ্ঠী আমার চেনা জানা। আপনার নামের এই থাইকা আপনারে আমি এক পাও লইয়া যাব না। নামের ভ্যানওয়ালা চেঁচিয়ে উঠলেন। মুত্তাসিন ভ্যান থেকে নেমে রাস্তায় দাঁড়ালো। সে অসহায় চোখে চারদিকে দৃষ্টি বুলালো। রাস্তায় একটা ল্যাম্পপোস্টও নেই। ঘুটঘুটে অন্ধকারে ধরনে ডুবে আছে। পথ কোনটা, ঘাট কোনটা, কোনো দিকে যাবে সে ঘড়ির কাঁটা না দেখলেও আন্দাজ করা রাত এখন 9:30। অথচ চারপাশে দেখে মনে হচ্ছে রাত 1টা 1:30। ঠিক তখনই দূর থেকে একটা টার্চের আলোয় কাঁপতে কাঁপতে তাদের দিকে এগিয়ে এলো। তা দেখে মুনতাসিরও যেন আশার আলো দেখতে পেল। এতক্ষণে একটা মানুষ পাওয়া গেল। এবার উনার থেকে সাহায্য পাওয়া যায় কিনা দেখা যাক। তাদেরকে মাঝপথে দেখে সাইকেলওয়ালা নিজের থেকে থামলো। ধীরে ধীরে সাইকেল থেকে নেমে দাঁড়ালো মুরব্বি গ্যাসে এক লোক। পরনে লুঙ্গি, ফতুয়া, চোখে মোটা কাচের চশমা। তিনি টার্চের আলোয় মুত্তাসিনের মুখে মেরে বললেন, এডা কাডা? ঘট ঘটনা কি? তোমার এখানে খাড়ায়া রইছো কেন? মুত্তাসিন আর সুযোগ পেল না। তার আগেই ভ্যানওয়ালা নালিশের সুরে বলল, দেখুন চাচা, শহর থেকে আইসে এই চ্যাংড়া আমারে কয় গুয়ো মাইরা যাইতে। আমি কি এমন পাপ করছি আমারে এই কথা শুনতেই হব? এবার মুত্তাসিন বলল, না চাচা, গড প্রমিস, আমি ওনাকে মরতে বলি নাই। আসলে আমি যাব গুয়োমারা গ্রামে। আমাকে দেওয়া ঠিকানায় এই নামে লেখা আছে। কিন্তু উনি কিছুতেই বুঝতে পারছে না। মুরব্বি দুই পক্ষে কথা মন দিয়ে শুনলো। তারপর চশমা নাকে ডাগর নামিয়ে মুত্তাসিনের থেকে কাগজখানা নিল। বানার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে মুত্তাসিনকে বলল, বাজার। এইডা গুয়ামারা না তো, এইডা হইল গুয়ামারা। মুত্তাসিনের জবাব দেয় রেডি ছিল। সে বলল, দেখছি আমি। আমি ভেবেছি এই লিখেছে সে ভুল করেছে, তাই আমি এতক্ষণ গুয়েমারা গ্রাম খুঁজেছি। তাছাড়াও এমন ন্যাকেস্টিক মার্কা গ্রাম নাকি, বুঝেছি বাজার। তাই না পিছনে ঘটলো থামলো। আমাগো গ্রামে এইটা এখন বিরাট কারণ আছে। উনার নাম আছিল হরিচন্দ্র রায়। উনি খুব শখ কইরা এখান বিশাল গোয়ার পেয়ারা বাগান ছিল। সেই বাগানে কাউকে ঢুকতে দিতেন না। বংশী বেশ বড়সড় ডাসা ডাসা মিষ্টি গোয়াল হইতে উনার বাগানে এক রাইতে ডাকাইতে আইসা জমিদার বাড়িতে হামলা করছিল। জমিদার মশাইয়ের মুডা রাশি দিয়া
বানছিল। গোয়াল বাগান দেইখা ডাকাইতরা নাকি গোয়া ছিঁড়া খাইতাছিল। জমিদারের এত শখের গোয়া এভাবে ছিঁড়া সহ্য করতে পারছিল না জমিদার। তাই চিল্লিয়া ওনার গোবর্ধনে ডাকছিলেন, ওরে গোবর্ধন, তার বাপের গোয়া লইয়া গেল রে, তোর বাপের গোয়া খাইয়া লইছে রে, ডাকতাছে সব লুটোপুটি পুষাইয়া লইয়া গেল রে। মানে উনার পেয়ারার বাগানে সব পেয়ারা সব সবার কেড়ে দিচ্ছে। একটু বলে মুরব্বি কপালে ঘাম মুছলেন। বলতে গিয়ে হাঁপিয়ে গেলেন। এদিকে মুত্তাসিন চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে আছেন। তার জীবনে অনেক লোক হর্ষর ঘটনা শুনেছে, কিন্তু এমন ঘটনা শুনে কি না মানে পড়ে না তার মুখে। এমন মুরব্বি গলায় ঝরে আবারও বলতে লাগলেন, ঈরশিচন্দ্র পোলার গোবর্ধন তখন খাটের তলায় কাঁপাচ্ছিলেন। কিন্তু বাপের ওই গোয়া লইয়া গেল রে কয়ে চিৎকার শুনিয়া তার গায়ে চা তেজকরা করলো। এখনকার মরিচ পড়া শক্ত তলোয়ার লইয়া বাগানে আইলো। তখন নাকি ডাকাইতা ব্যস্ত মুখে গোয়া। উনার বলা ঘটনা খানা ভ্যানওয়ালাও শুনছিল, কিন্তু শেষের দিকে মিলল না দেখে ফোরক কেটে ফেলো, চাচা কোপ না। আমার দাদার মুখে তো শুনেছিলাম তলোয়ারখানা তীরের মতো কইরা ডাইরেক্ট কান্দার বরাবর ভইরা দিছিল। ওই একই কথা। মুরব্বির মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর বাকি ঘটনার সমাপ্ত টানতে পুনরায় বললেন, তারপর ডাকাইতে তোর ওই বাপ রে রো মাইরা বইলা গেল ব্যস্ত ফেলা, আবার গোয়া লইয়া পালাইয়া গেল। পরের দিন সকালে পুরো এলাকায় রাষ্ট্র রাষ্ট্র হইয়া গেল জমিদারের পয়লা ডাকাতে গোয়া মারছে। হেই থাইকা এই গবরের ইতিহাসে ধইরা রাখতে গ্রামের মাইডির হইয়া গেল গোয়া মারা। এর ভাবে দিন যাইতাছিল। নামের লিগা কতবার লজ্জাও পাইছিলাম। তয় 3 মাসের আগে আমাগো গ্রামের শহরে পোলারা নাকি বিয়া বইতে আইছিল। বিয়ার কার্ডে গ্রামের নাম দেইখা বিয়া ভাঙাইয়া দেওয়ার হুমকিও দিছিল। পরে নেতা সুবিধা সেরে সরকারি খাতায় নাম পাল্টাইয়া রাখা হইল পদ্মভাঙডাঙ্গা। এবারের নামটা কত সুন্দর না? কিন্তু আমরা খাঁটি বাঙালি, ঘাটতারা জাত, আমাগো সহজে ভালো কিছু রুচে না, তাই সুন্দর নাম পালাইয়া মুখে এই ইতিহাসের নামটাই বাইছা রাখছি। তাই না বাজান? এই রাইতে ভিজারে তোমার গোয়ামারা খাইনেন, মানে গোয়ামারা যাওয়ার শখ চাপলো কেন? মুরব্বি ততক্ষণে রাস্তার উপরে বসে পড়েছে। তার মাথায় ভন ভন করে ঘুরছে। একটা নামের পিছনে এত কাহিনীও থাকতে পারে। কিন্তু অদ্ভুত মানুষজন, কি অদ্ভুত এদের চিন্তা ভাবনা! না, এখানে থাকা সম্ভব না। সে চট করে উঠে দাঁড়ালো। তারপর মুরব্বিকে বলল, চাচা, এখানে আসা আমার ভুল হয়েছে। আমি গুয়ামারা যাব না, গুয়ামারাও খাবো না। না মানে যাব না। আমি ঢাকা যাব। আমাকে জাস্ট রেল স্টেশনে বাস স্ট্যান্ড পথ দেখিয়ে দিন প্লিজ। ভ্যানওয়ালা এতক্ষণে পুরো বিষয়টা বুঝতে পেরে তাই কিছুটা নরম হয়েছে। সব জেনে খুব খারাপও লাগলো ছেলেটার জন্য। তাই বলে বাস স্ট্যান্ডে এখন বন্ধ। শেষ বাস ছাইরা দিছে রাত 8টায়। স্টেশনে যাইতে হলে মরা নদীর ওপর দিয়া যাইতে হইব। এখন গভীর রাত, এহেনেই নাকি জাউরা জিনে আসর বসে। বাঁচতে চাইলে যায়েন না। মুরব্বির কিছু বলা ভাষা খুঁজে পেল না। মাথায় কাজ করছে না তার। সে এখন কোথায় যাবে? কার কাছে যাবে? রাতটা খোলা মাঠে কাটাতে হবে নাকি? তখন মুরব্বি দাড়ি চুলকে বলেন, তা বাজান, তুমি আসলে যাইবা কই? কার কাছে আইছো? আকবার ভুইয়ার পাই। ও তা পাগল ছাওড়া, আগে কইবা না? সাইকেলে উঠো দেহি, এবার আমি তোমারে নিয়া যাইতেছি। একেবারে বাড়িতে গিয়াই নামো। মুরব্বির হাঁপ ছাড়ল। অবশেষে একটা গতি হলো। সে ঠোঁটে হাসি ফুটিয়ে সাইকেলের পেছনে বসতে গিয়ে দেখে বসার জায়গা নেই। তখন মুরব্বি একগাল হেসে বলল, সামনে আয়ন বাজা, ডর নাই। আমার বুকের ভেতরে কইয়া তোমারে লইয়া যামু। মুরব্বি ঢোক গিল। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, ও গড, এ কোন পাল্লায় ইনভেস্টন ল্যান্ড করলাম। ঘড়িতে তখন রাত 12টা। মুস্তাসিন কেবল ভুইয়ার গাড়ি এসে পৌঁছালো। আর আসার পথে মুরব্বি গ্রামের অদ্ভুত ঘটনা শোনাতে শোনাতে তার কান ঝালাপালা করে দিয়েছে। একটা মানুষ এত কথা বলতে পারে, এতটা বাচাল হয়, নাকি বয়সের দোষ? তার উপরে সে সাইকেলে ঠিকঠাক বসতে পারছিল না। বারবার উনার হাঁটু তার নিস্তেজ বাড়ি খাচ্ছিল। এভাবে কি বসা যায়? চিপ প্যান্ট কারণে বসতে কষ্ট হচ্ছিল। শেষ করে এভাবে ঝুলে ঝুলে সাইকেলে চড়ে মনে পড়ছে না আমার আব্বু মুরব্বি মতো জোয়ারে তারা যুবকে নিয়ে সাইকেলে টানতেও পারছিল না। অবশ্য বলেছিল সে চাতক, কিন্তু
তাও দেয়নি, নিজের বাহাদুরি করে চালাচ্ছিল। কিন্তু দূরে গিয়ে অবশ্য হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেসও করেছিল তার ওজন কত। ততক্ষণে আপন মনে তার মুখখানা থমথম হয়ে গিয়েছিল, রাগে ক্ষোভে কথাও বলতে পারছিল না। তখনই সাইকেলে গর্ত পড়তে পড়তে বাঁচলো, কিন্তু গর্ব বা গর্ত বাঁচাতে একেবারে ধ্যান ধারী না, গোবরের ওপর দিয়ে সাইকেল চালিয়ে চলে গেলেন। ফলে গোবর ছিটকে তার প্যান্টে এসে মাখামাখি হলো। আর কিছু বলার ভাষা নেই তার। কী বা বলবে, কাকে বলবে, কোন দুঃখে মরতে মরতে এখানে এসেছিল। একটা মানুষের ভাগ্যে ঠিক কতটা খারাপ হলে এই পরিস্থিতি পড়ে। সে চল শক্ত করে চুপ করে বসেই রইল। ঠিক তখন পুই পুই করে একটি শব্দ কানে ধাক্কা দিল। এরপরে মুরব্বি বলল, কিছু মনে কইরো না বাজান, প্যান্টে মেলা গ্যাস হয়েছে। দুপুরবেলা গ্যাসের ট্যাবলেটটা খাইতে হয়। মুত্তাসির নিশ্চিত শুধু মুখ তুলে অসহায় দৃষ্টিতে আশেপাশে তাকালো। কোন পাপের শাস্তি পাচ্ছে সে? তার নসিবে এসবে লেখা ছিল। এরপর তা এসে পৌঁছালো ভূয়া বাড়ির গেটের সামনে। সাইকেল থেকে নেমে মুত্তাসিন ধাপ ফেলতে পারছে না। ব্যাক সাইডটা অবশ লাগছে। এদিকে কারেন্ট নেই, পুরো গ্রাম অন্ধকার। ঘরে ঘরেও যা ছিল সেসবই নিভে গেছে। সন্ধ্যা হলে হয়তো মানুষের আনাগোনা থাকতো, রাত বিরায় কাউকে দেখা যাচ্ছে না। সে সময়ে ভূয়া বাড়ির দিকে তাকালো। বাড়ির অন্ধকার ঢুকে আছে। কি রঙের বাড়ি, কেমন ডিজাইন, বোঝারও উপায় নেই। অনেক ডাকাডাকির পর দারোয়ান সাড়া দিল। ও বেচারা ঘুমাচ্ছিল। তারপর আগে গজগজ করতে করতে অনুমতি নিয়ে তারপর তালা খুলে দিল। তখন আজান ভূঁইয়া সেখানে উপস্থিত হলো। অনেক রাত হইয়া গেছে, তাই মুরব্বিও দাঁড়ালেন না, অল্প কথায় বিদায় নিলেন। তবে যেতে যেতে জানলেন কাল এসে দেখা করে যাবে। যত দূর থেকে ছেলেটা জার্নি করে এসেছে, তাই আজান ভূঁইয়া ডাকলে ভেতরে নিয়ে গেলেন। আরাফাত ভূঁইয়ার বের হতে হতে তাদের আসতে দেখে হাসলেন, স্নেহর সাথে তাকে বুকে জড়িয়ে নিলেন, কাঁধ চাপড়ে কুশল বিনিময় করলেন। এতক্ষণে চেনা মানুষ দেখে মুত্তাসিনের মুখে হাসি ফুটল, স্বস্তির শ্বাস পারল। মনে মনে লক্ষ কোটি শুকরিয়া জানালো। এমন জঘন্য অভিজ্ঞতা এর আগেও হয়নি। ওনাদের কথাবার্তার উপর উপর শুনে লাথি হাতে বয়োজ্যেষ্ঠ নূরবানু এসে গিয়ে, সংসারে এখনো ওনার সাথে শেষ কথা। কথা ঝাড় মাথায় ঘুমাদের মতোই বিধবা নারী, অথচ দাপট নিয়ে চলে। আর উনার দাপটে 3 পুত্র ঠক ঠক করে কাঁপে। মুত্তাসির উনাদেরকে দেখে বিনিময়ের সঙ্গে সালাম দিয়ে কুশল বিনিময় করলেন। উনি বোধহয় তাকে পছন্দ করেন না। কেমন গম্ভীর স্বরে কথা বলেন, কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে বলতে। এ রাতে অচেনা ছেলেকে বাড়িতে ঢোকানো পছন্দ হয়নি ওনার। নেহাল ছেলের পরিচিত তার আর কথা বাড়ালেন না, নয়তো মাঝরাতে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিতেন। বাড়ির ভেতরটা শুনশান, বেশিরভাগই সদস্যরা ঘুমে কায়দা। কারেন্ট নেই, মোমের আলোয় এতক্ষণ কথাবার্তা হচ্ছিল। তখন 2 গিন্নি এসে দাঁড়াতেই সে তাদের সালাম দিল। ওনারা সালামের জবাব নিয়ে বসতে ওনারা রান্নাঘরের দিকে ছুটে গেলেন। তাড়াঘড়ি করে খাবারও সাজিয়ে ফেললেন। খেতে ডাকলেন। মুত্তাসিন জানান তার ফ্রেশ হওয়া দরকার। সারা গায়ে ঘামের চিরচিক করছে, প্যান্টে পায়ে দিয়ে গোবর লেগে আছে। ফ্রেশ না হলে থাকা অসম্ভব। এই কথা শুনে আফতাব চৌধুরী ভূঁইয়া তাকে কলপারে নিয়ে গেলেন। নিজের টিউবওয়েলে টিপে দিলেন। টিউবওয়েলে ঠান্ডা পানি, শাওয়ার নিয়ে কি যে ভালো লাগলো। ইচ্ছে মতো পানি ঢাললো, কিন্তু গোসলের পর আসল বিপত্তির বাঁধলো তখন। যার মনে পড়লো সে তো ট্যালি হারিয়ে ফেলেছে, একটা জামা কাপড়ও তার সঙ্গে নেই, এখন কি পরবে। কথা জানতে আশরাফ ভূঁইয়া আরও ছুটলেন ছেলের ঘরে। ছেলের ট্রাউজার আর টি শার্ট এনে দিলেন মুত্তাসিনকে। ভেজা পোশাক ছেড়ে শুকনো জামা কাপড় পরলেন সে। এরপর বিশাল বড় টেবিলে খেতে বসতে তার চোখে চড়গাছা। খাবার সাজানো ধরন দেখে ক্ষুধা তো দ্বিগুণ বেড়ে গেল। সে পেট পুড়ে খেতে লাগলো। তখন আশরাফ ভূঁইয়া বলেন, তাই একা রুমে থাকতে পারবে, নাকি সঙ্গে কাউকে দেব? একাই থাকতে পারবো, কারো পাশে ঘুম আসে না আমার গ্রামে কিন্তু। তাছাড়াও কারেন্ট নেই, কখন কে আসে ঠিক নাই। সমস্যা নাই, ঠিক আছে। আজান ভূঁইয়া ইশারায় ততক্ষণে কাকলি নামে একটি মেয়ে দোলতাল একটি রুমে বিছানায় চাদর বিছাইয়া দিল। রুমটা ঝাড়ু দিয়ে গুছিয়ে থাকা উপযোগী করে ফেলেছে। এমনিতেও রোজ ঝাড় মেরেছে, কারণ তেমন কিছু করতে হলো না। আশরাফ ভূঁইয়া হাত পাখা, পানি বোতল, দুটো মোমবাতি আর দিয়াশলাইট দিয়ে তাকে রুমে নিয়ে এলেন। রুমের সঙ্গে ওয়াশরুম আছে, কিন্তু পানি নেই। লাইনে কি যেন সমস্যা হয়েছে, পানি আসে না। কাল মিস্ত্রি এসে ঠিক করে দেবে। কাকলিকে ডেকে এক বালিশ পানি ওয়াশরুমে রাখতে বললেন। কাকলি তার রেখে গেল, আর সেটা টেস্ট করতে উনি চলে যাচ্ছিল। মোত্তাসির উনাকে পিছু ডেকে বলেন, আঙ্কেল পাওয়ার ব্যাংক থাকতে দিয়া যান। আচ্ছা
দিচ্ছি আর কিছু কিছু লাগবে না। এরপর উনি পাওয়ার ব্যাংক পাঠিয়ে দিয়ে ফোন চার্জে দিয়ে বিছানায় চিৎপাং হয়ে শুয়ে পড়লো। কতক্ষণ পর বিছানায় পেল, কোমরটা চিনচিন করছে, ক্লান্তিতে চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। বেশি সময় নিল না, তার চোখে ঘুম নেমে এলো। কিছুক্ষণ পরেই ভ্যাপসা গরম আর মশার কামড়ে উঠে বসতে বাধ্য হলো। এ কি জ্বালা! গায়ে টি শার্ট ছুঁড়ে উপুঁ হয়ে শুয়ে চোখ বন্ধ করেই মশায় দলটা এসে কামড়ে ধরলো, পিঠখানা জ্বলিয়ে দিল। এভাবে ঘুমিয়ে যায়। সে উঠে বসে দেখে কয়েল শেষ। বিরক্ত হয়ে হাত পাখা ঘোরাতে ঘোরাতে হাতই ব্যথা হওয়ার জোগাড়। তাও কারেন্ট আসার নাম নেই। জানালা খোলা অথচ বাতাস আসছে না। গায়ে ঘেমে একাকার অবস্থা। এখানেও কারেন্ট আসছে না। আজ কি আসবে না? ঘড়ি কাঁটা চলতে থাকলো। সময় কাটলো, রাত বাড়লো। তার ফোন খুঁজেছে কিন্তু নেটওয়ার্ক নেই। এদিকে ওদিকে হাঁটলেও নেটওয়ার্ক পেল না। উদম গায়ে কিছুক্ষণ শুয়ে বসে রইল। কিন্তু সত্যি সত্যি কারেন্ট আর এলো না। 24 ঘন্টা এসিতে থাকতো সে, যার কারণ গরমের অবস্থা খারাপ। তা আর এমনিতেও প্রচুর ঘামে সে। এক পর্যায়ে ঘাম বসে তার গলা ভেঙে গেল। ঘুম না হওয়ার চোখ দুটো প্রচণ্ড জ্বলছে, মাথা ব্যথা, অবস্থা খারাপ। অতঃপর আর না পেরে ওভাবে বিছানায় পড়ে রইল। মোম শেষ হয়ে অন্ধকার রুম। এভাবে কয়েক ঘন্টা কেটে গেলে ভোরে জানালা দিকে শীতল হাওয়া এলো। একটু শান্তি লাগলো। চোখ দুটো একটু লেগে এলো। ভোরের আজানের সময় কারেন্ট এলো, কিন্তু মুত্তাসিন টের পেল না, কারণ তার রুমের লাইট বা ফ্যানের সুইচ অন করা নেই। আজানের পর ভোরের আলো ফুটেছে, মোরগ ডাকছে। গ্রামের মানুষেরা তাড়াহুড়ি ঘুমায়, আবার সকালে তাড়াতাড়ি ওঠে। আজ আবার সোমবার, আর গ্রামে সোমবার মানেই হাট বার। এজন্যই ভোর ভেলে উঠে পড়েছে অনেকেই। বাড়ি উঠান থেকে কামলাদের চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা পান্তা খেয়ে দল বেঁধে যাচ্ছে মাঠের দিকে। বোরো ধানের মৌসুম এখন। ভূঁইয়াদের অনেক জমি ধান বুঝেছে, সেসব কাটার জন্য তারা যাচ্ছে। এরা সারা বছরও বাড়িতে কাজ করে, যখন আর আদর্শ ওঠে সেসব নিয়ে কাজ করে। এত চিৎকার চেঁচামেচিতে মুত্তাসিনের ঘুম ভেঙে গেল। ঘুমে চোখ জানালা দিয়ে তাকালো। সকাল হয়েছে, আর এখন হাঁক ডাকে শুয়ে থাকা সম্ভব হয় না। কারা চেঁচাচ্ছে তাকে 2 ঘুষি দিতে নিচে নামলো, কিন্তু কাউকে পেল না। লুঙ্গি উঁচে একদম তখন মাঠের দিকে হাঁটা ধরেছে। সে চোখ ডলতে ডলতে উঠানের দিকে তাকালো। ঘড়িতে তখন 7:30। আজ সকালে সূর্য উত্তাপ অন্যদিকের চেয়েও অনেকটাই বেশি। বাতাসে খা খা ভাব। মাঠে ঘাটে মাটি ফেটে চৌচির। আজও প্রচুর গরম পড়ছে। সে ভাবলো কাপড়ের থেকে হাত মুড়ে ধরবে, তাই কাপড়ের দিকে হাঁটা ধরলো। পরনে গতকালের হাতা কাটা কালো গেঞ্জি আর কালো ফ্লোর কোয়ার্টার প্যান্ট, যেটা হাঁটুর বরাবর। সে যেতে যেতে খেয়াল করলো বাড়ির গিনেরা পাশে রান্নাঘরে ব্যস্ত। 10টার দিকে কামলারা ধান কেটে আটি বেঁধে এনে উঠোনে পালায় রাখবে। তাই শেফালি নামে একটা মহিলা উঠানের গতকালে ধানে আটি শুকাতে দিয়েছিল। নিজের কাজ করতে করতে হঠাৎ উনার চোখে গেল মাঝ উঠানের দিকে। ভূত দেখার মতো চমকে উঠলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইলো। কেমন করে দেখলো? উনাকে এভাবে তাকাতে দেখে মুত্তাসিন খুব বিরক্ত হলো। সে কি অন্য গ্রহের এলিয়েন? তাকে এভাবে দেখার কি হলো? এমনিতেও মেজাজ চড়ে আছে। তাই সে ভ্রু কুঁচকে বলল, হোয়াট হ্যাপেন? শেফালি খালা তাড়াতাড়ি আঁচলে মুখ ঢেকে নিলেন। এসব কেমন পোশাক? এগুলো কেউ পরে? এত বড় ডামরা, অথচ জামা কাপড় বাচ্চা ছেলের মতো। আর কি যেন বলল, হু হাপ। তাকিয়ে বলে গালি দিল। কত বড় সাহস! কে এসে তাকে গালি দেয়? উনি তাড়াহুড়ি করে কুলার হাতে নিয়ে রান্নাঘরে ছুটলো। একটা হস্তনেক করে ছাড়বে, তাই উনি কাকিকে দেখে পাশে দাঁড়িয়ে। কাকলি তখন পরেটা বন্ধ ছিল। উনি পাশে গিয়ে জিজ্ঞেস করলেন, উনারে, ওইডা কে রে কাকলি? কেন আইছে জানিস? আমার দিকে কথা কইয়া তাকাইলো। তারপর কইলো, আমি নাকি হুশ প্যান। তোর বাপের হুশ প্যান, গোলাপের পুত। উনার কথায় আমার মাথাটা কিছুই বুঝলো না কাকলি, তাই উনার দিকে তাকালো, মেরে তাকালো। মুত্তাসিনের দেখে মুখ টিপে হেসে বলল, প্যারেড বিষে এক পা ফালাইতে পারতেছি না। হঠাৎ পেছন থেকে মিয়ালিম কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো আরিস। তার থেকে 2 হাত দূরে কুড়ে দাঁড়িয়ে থাকা ধারা। পরনে কলেজের ড্রেস, কাঁধে কলেজের ব্যাগ। শ্যামলাবর্ণ মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কড়া রোদে মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। ধারা আবিরাজের দিকে
চাইলেও তার চোখ দুটো আতঙ্কে আড়ালের দিকে চলে যাচ্ছে। আড়ালের ভেতরে ক্যাশব্যাকের সামনে তার বাবা আজান ভুইয়া বসে আছে কয়েকজন মাতব্বরকে নিয়ে গল্প গুজবে মাশগুল তিনি। উনি যদি ভুলে ক্রম তাকে দেখে তাহলে এখানেই জুতো পেটা করবে। মেয়ে মানবে না, মানুষজন দেখবে না। তার মনে অবস্থা বুঝে আজির কথা বাড়ালো না। সে ধারার থেকে সামনে এগিয়ে আড়াল করে দাঁড়ালো যাতে আজান ভুইয়া দেখতে না পায়। তারপর বোতলে পানি নিয়ে নিজের মুখ চেপে দিল। হাতে ধুলোয় আর ব্যবসা গরমে চোখ মুখ কেমন চটপট করছে। সকাল থেকে একটানা ধানের ব্যস্ততা না কারণে কোমরে চিনচিন করছে, মেরুদণ্ডে টান লেগেছে। সে গলা ঝুলানো গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ধারার দিকে তাকালো। এই সময় কলেজের ছুটি? না, নিশ্চয় পালিয়ে এসেছো। সে বোতলটা একপাশে রেখে বলল, তোর বাপের এতই ভালো মানুষ, আমি কইলে টাহা টাঙ্গা দিয়া দিব, উল্টা হাটের মধ্যে আমারে 10টা কথা শুনাইয়া দিব। যেই হারামি তোর বাপ। ধরা ধারা জবাব দিল না। কথাটা বিন্দু মাত্র মিথ্যে না ভাবলেই করে জানে, কিন্তু সত্যি সত্যি হাঁটতে পারছে না সে, তাই ছুটে এসেছে। তাহলে বাড়ি যাবে কিভাবে? নিজেকে ভীষণ অসহায় লাগলো। চোখ পেটে জল গড়িয়ে পড়লো। তারপর দ্রুত চোখ মুখ মুছে গলায় বলল, তাহলে আপনারই ধন ধরায় আমি বাইতে গিয়া আম্মার থেইকা লইয়া আপনারে দিয়া দিমু। কথাটা শুনেই আরিজের ভ্রু কুঁচকে গেল। ইচ্ছে করছে মেয়েটার কান বরাবর কষে থাপ্পড় লাগতে, কিন্তু এখন হাত ভর্তি মানুষ, তাই চুপ করে গেল। যুবতী একটা মেয়ে হাটে মাঝখানে দাঁড়িয়ে থাইকা পছন্দ হলো না তার, তাই চাপা গলায় বলল, ঢং কম কর। তোর ঢং ও ঠেলায় গা জ্বলাইয়া যাইতেছে। কিন্তু কথা হইল গিয়া, কলেজ তো এখনো ছুটি হয় নাই, পালাইয়া আইসো কেন? ধরা মাথা নিচু করে নিল, অপরাধী ন্যায় মাটির দিকে তাকিয়ে রইল। মেয়ে আলিম সমস্যার কথা কিভাবে বলবে সে? এদিকে পেটে ব্যথা, সোজা হয়ে দাঁড়ানোর দায়। লজ্জায় চুপ চুপ করে রইল। অবিরাজ নির্লজ্জা নয়। ধারার রাষ্ট্রটা দেখে কিছুই একটা আন্দাজ করে নিল, তাই কথা না বাড়িয়ে পকেট থেকে 50 টাকা নোট বাড়িয়ে দিয়ে বলল, হাট বদমাইশ পোলাপান ঘুরাইয়া ফিরাইয়া কাটতাছে। যা তরিঙ্গটিতে যা, অন্য ভ্যানে উঠবি না। মোড়ের মাথা মসজিদে ভ্যান খাইয়া আছে, ওডারে গিয়া ওঠ। ধরার টাকাটা মুঠোয় পুরে 1 সেকেন্ডও দাঁড়ালো না। পেটের একপাশে রেখ চেপে ধরে হাঁটা শুরু করলো। মোড়ের মাথা পৌঁছাতে দেখতে পেল মসজিদে ভ্যান দাঁড়িয়ে আছে। তাকে আসতে দেখে মজিদ মিয়াই একটু হাসলেন। গ্রামের চেনা মেয়ে, তাই স্নেহ সুরে বললেন, আম্মা বইতে যাইব কলেজ? শ্যাম, চাচা। বেশি দেরি হইব ছাড়তে? মেলা ব্যথা বেদনা কইতাছে। আর 2-1 জন আনলে গাড়ি টান দিমু আম্মা। আপনারে কষ্ট কইরে একটু বহায়া থাকেন। আচ্ছা। মিনিট খানেকের মধ্যে বাজার নিয়ে 2 জন ভ্যান এসে বসলো। ভূঁইয়া বাড়ির মেয়েকে দেখেই একটু দূরত্ব রেখেই বসলেন। মজিদ মিয়া এবার গাড়ি টান দিলেন। গ্রামের রাস্তাগুলো ভ্যানে চড়া। ভ্যানে চড়ার কোনো গর্তে পড়লে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে বেরিয়ে আসে। সে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত চেপে বসে রইল। দূর থেকে আরেস তীক্ষ্ণ চোখে খেয়াল রাখছিল মেয়েটার চেনা ভ্যানটা ঠিক উঠল কিনা। যখন দেখলো উঠেছে, তখন সে আড়াতের দিকে পা বাড়ালো। সকাল থেকে আর পেটেও ফোনা দোনাপাটিও পড়েনি, খাওয়ার সুযোগও পায়নি। আজ বড় হাট, ব্যস্ততা বেশি। 12 মৌসুমের ভালোই ধান আমদানি হয়। আজকের পাট আর ধান বাড়ি যাওয়ানোর সময় আমার হাতে দিয়া দিয়েন। টকি জ্বলতাছে আপনার। আমি যে সকাল থেকে বসবাস সময়টুকুও পাই নাই, এই হিসাব আছে নাকি নিজের পাছাই আর অনেডার যাইতা? আরিজের মুখে কোনো লাগাম নেই। ছেলেটা আগে যা ভাব করতো এখনো তার মধ্যেই ভয়ে সিটি ফোটা নাই। তাই উনি চোখ রাঙিয়ে তাকালেন। গালি দিয়ে বললেন, জানোয়ারের বাচ্চা, কথা কম কইন। বাড়ির মেহমান আইব, তরিং যাওয়া লাগবো আমার। কেডা আইব? ঘটক আইব। বাড়ি ভর্তি শুয়োরের পাল পয়দা কইরা রাখবি না। টাহা খরচ কইরা আপদ বিদায় করা লাগবো না। ওলা মাইয়া দুটনে আল্লাহর মাল। আপনারে মাইগো লাগে এমন কইরা কেন? মারবেন নাকি? নাকি মরণের ভয়টাই নাই? বেশি ফটক ফটর করবি না আজিব। না বুঝোস না তা লইয়া কথা বলবি না। আমি মরলে মইরাই আমার খালি ছুটতে পারবো। আমি করবো জিয়ারত করতে পারবো। খালি খালি আগর পেছনে টেহা ধ্বংস। আজ নিজের একখানা পোলা থাকলে তোর মতো কামলার চোপা সহ্য করা লাগতো না। একটু কিছু কইলে তোর আরো ছাড়াই যাওয়ার হুমকি দেস। কই সহ্য হার করে নাই। একটা ন্যায্য কথা কইলে তো পেছনে দিয়া বাঁশ ভইরা দেয়। মাস্টার্স পাস করা কামলার পাইয়া কাম কইরাইয়া যান কয়ডা কইরা
ফালাইতেছো, অথচ আমার দিন কিন্তু আইছিল না। আমি এই গোরামের পলায় হেরার ফার্স্ট বয় ছিলাম। আব্বা না মারলে আজই আমি বাজার হইয়া থাকতাম। নেহাল পরিস্থিতির কাছে বান্ধা পায়ে গেছি। আর এই সুযোগে আপনারাও আমার হাতের কলম কইরা আপনাদের আড়ালে হিসাব ধইরা দিলেন। আপনার খারাপ দিন তাই এহেন পইরা থাকি। তার বেশি দিন থাকবো না চাচা, মিলাইয়া নিবেন। আমার এই সোজা দিন আসবো, আমি আবার কাম করব। আমার সার্টিফিকেট একদিন কথা কইব, কই যাবি, আমি তোরে দেখি না, কিচ্ছু দেই না, তা দেব না, দাঁত তাল কিনবো নাকি সবজি। বোনরা আমার মুরগির মাংস পাইলে এক গাল ভাত বেশি খায়। এসব বুঝি ঠিকই, কিন্তু উসরতে তো আর পারি না। খবিস কোনাহারকার এই এত দেরি দেখে মুখ শুকিয়ে না, যা আমার চোখের সামনে থেকে দূর হ কইলাম। নইলে ইটা দেখাইছ, এইটা দিয়া তোর মাথা ফাটাইয়া দিমু। আপনারে এই মারলে আমিও ঢিল মাইরা আপনারে চোখ কান দিয়া দিমু। এমনিতেও ন্যাংরা, চলতে ফিরতে পারে না, এবার এক্কেবারে কানা। কথা হইলে গিয়া ঝরা থেকে আজকাল টাঙ্কা দে আজাইরা বাজারে মেলা বেচারা হয়েছে। আর স্তরিং লুফে নিল। চকচকে নোটটা চুমু খেয়ে একগাল হাসলো। তারপর বাজারে ব্যাগ নিয়ে সবজির বাজারের দিকে হাঁটা ধরলো। গল্পটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তেলচিত্র।